তো ওয়েলকাম টু ইনফিনিটি ওয়ার্ল্ড। আগের দিন আমরা নেটওয়ার্ক থিওরির যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সেপারেটলি ইলেকট্রিক্যাল এলিমেন্টস। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিরচফস সার্কিট ল বা কিরচফস ল। তো এই জিনিসটাকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভোল্টেজের জন্য এবং হচ্ছে একটা কারেন্টের জন্য। তো যদি আমাদের একটি এলিমেন্ট দিয়ে দেওয়া হয় সেটা আমরা কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি কিংবা কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে পারি। তো কিরচফস ভোল্টেজ লকে কেভিএল বলা হয় আর কিরচফস কারেন্ট লকে কেসিএল বলা হয়। তো কেভিএল এন্ড কেসিএল এই দুটো হচ্ছে কিরচফস ভোল্টেজ ল এন্ড কিরচফস কারেন্ট ল। তো আমাদের যখন একটি সার্কিট বা নেটওয়ার্ক দেওয়া থাকবে তো আমাদেরকে সেটা দেখে বুঝতে হবে যে কোন লটা আমরা অ্যাপ্লাই করব, ভোল্টেজ ল নাকি সার্কিট ল, কারেন্ট ল। তো ফার্স্ট আমরা দেখে নিই যে কিরচফস ভোল্টেজ ল বলতে কি বোঝায়। তো ফার্স্ট কেভিএল। তো হোয়াট ইজ কেভিএল বা কিরচফস ভোল্টেজ ল? তো কিরচফস ভোল্টেজ ল আমাদের বলছে কি যে কোনো একটা নেটওয়ার্ক বা সার্কিট যখন আমাদেরকে দেওয়া আছে সেই সার্কিটটার ভেতরে যে তার এনার্জি সেটা সব সময় সেম থাকবে। তো কিরচফস ভোল্টেজ ল অলওয়েজ কি করে না কনজারভেশন অফ এনার্জি তার প্রপার্টিজ উপর বেস করে কিরচফস ভোল্টেজ ল তৈরি করা হয়েছে। তো এটা কনজারভেশন অফ এনার্জি ল এর উপর বেস করে কিরচফস ভোল্টেজ ল এবং কিরচফস কারেন্ট ল কেসিএল টা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। তো কারেন্ট ল এর ক্ষেত্রে যে চার্জ থাকে সেটা সবসময় সেম থাকে। তো আমরা একটু ভালোভাবে কেভিএল টা বুঝি। তো কেভিএল আমরা কখন একটি সার্কিটে ব্যবহার করব? ধরা যাক একটা সার্কিট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, একটা ডায়োডও আছে। তো এরকম একটা সার্কিট ধরা যাক আমাদেরকে প্রোভাইড করা হয়েছে প্রবলেমে। তো সেখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তার ক্ষেত্রে কি হবে না কেভিএল অ্যাপ্লাই করলে এই সার্কিটটার ভেতরে যে ভোল্টেজ আছে সেটা সবসময় কনজারভেশন অফ এনার্জি এই প্রপার্টিসটাকে মেনটেন করে চলবে। তো সেক্ষেত্রে সামেশন অফ ভোল্টেজ in between this loop always be 0। তো ভোল্টেজের যে সামেশন গুলো আছে সেটা সবসময় 0 হবে। তো আমরা দেখে নিই একটু, এখানে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তাহলে আমরা আগের দিন জেনেছিলাম কি যখন কোনো একটা সার্কিটে সেটা অ্যাবজর্বিং না ডেলিভারিং এসব কিছু না দেওয়া থাকবে তখন আমরা মেইনলি কি করব, অ্যাবজর্বিং ধরে নেব। আর এমনিতেই রেজিস্ট্যান্স কি হয়, অ্যাবজর্বিং ইন নেচার হয়। তাহলে অ্যাবজর্বিং হলে যেখানে এই কারেন্টটা এন্ট্রি করছে, ধরা যাক আই কারেন্ট এখান থেকে যাচ্ছে, তো অ্যাবজর্বিং হতে গেলে কি হবে না অ্যাবজর্বিং কনজারভেশন ল অনুযায়ী সেটা পজিটিভে যদি এন্ট্রি করে তাহলে অ্যাবজর্বিং হবে, তাহলে এদিকে প্লাস হবে এদিকে মাইনাস হবে। তো ক্যাপাসিট্যান্স ইন্ডাক্ট্যান্স প্রতিটার জন্য সেম হবে, এখানে প্লাস হবে এদিকে মাইনাস হবে, এখানে কারেন্ট আসছে তাহলে এদিকে প্লাস হবে এখানে মাইনাস হবে, এটার ক্ষেত্রেও সেম হবে, এখানে প্লাস এখানে মাইনাস। তো আমরা যদি এগুলোর ভোল্টেজটা ধরে নিই, ধরা যাক এটা সোর্স ভোল্টেজ ভিএস আমাদের দেওয়া হয়েছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে ভোল্টেজ আছে ভিআর, ক্যাপাসিট্যান্সের অ্যাক্রস ভিসি এবং ইন্ডাক্ট্যান্সের অ্যাক্রস ভিএল এবং এই যে ডায়োডটা দেওয়া আছে এর অ্যাক্রস ভিডি ভোল্টেজ আছে। তো আমরা যখন এখানে কেভিএল অ্যাপ্লাই করব এই সার্কিটটার ভেতর তখন কি হবে না এর ভোল্টেজ গুলোর যে সামেশন হবে সেই সামেশনটার যোগফল সবসময় 0 হবে। তো দেখে নি, তো এটা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। তো কি হচ্ছে না ভোল্টেজ রাইজ হচ্ছে। ভোল্টেজ রাইজ হলে আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, যদি ভোল্টেজ রাইজ হয় সেক্ষেত্রে আমরা প্লাস সাইন সবসময় ব্যবহার করব।
এবং যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে আমরা মাইনাস সাইন ব্যবহার করব। এটা তোমরা উল্টোটাও করতে পারো, তোমাদের সুবিধা যদি হয়। তোমরা ভোল্টেজ রাইজের ক্ষেত্রে মাইনাসও ব্যবহার করতে পারো, তখন কি হবে না ড্রপের জন্য আমরা প্লাস ব্যবহার করব। আর যদি রাইজের জন্য প্লাস ব্যবহার করো তাহলে ড্রপের জন্য মাইনাস ব্যবহার করব। তো আমি মেইনলি যে প্রবলেমগুলো সলভ করব সেখানে এই প্রপার্টিসটাই মেইনলি ফলো করব। রাইজের জন্য প্লাস ব্যবহার করব এবং ড্রপ হলে সেখানে মাইনাস ব্যবহার করব। তো তোমরা যে কোনো একটা যেটা ভালো লাগবে সেটা করবে। তো এখানে প্রথমে দেখো এটা ভোল্টেজ রাইজ হচ্ছে, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে কারেন্টটা। তাহলে রাইজ হলে কি লিখেছি আমি পজিটিভ ধরবো, তো ভিএস পজিটিভ যদি হয় প্লাস ভিএস লিখে দিলাম। তারপর ভিআরটা কি হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তো অবভিয়াসলি ভোল্টেজ ড্রপ হচ্ছে। আর ভোল্টেজ ড্রপ হলে আমরা কি ধরে নিয়েছি সবসময় তাকে নেগেটিভ ভোল্টেজ ধরবো। তো নেগেটিভ ভোল্টেজ যদি লিখি তাহলে মাইনাস ভিআর। নেক্সট দেখো ক্যাপাসিটরটার জন্য যে ভোল্টেজ সেটা ড্রপ হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ ভিসি। নেক্সট যে ইন্ডাকট্যান্স আছে সেখানেও ভোল্টেজ ড্রপ হচ্ছে, তো মাইনাস অফ ভিএল। নেক্সট আছে ডায়োড, ডায়োডটার ক্ষেত্রেও সেম প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস অফ ভিডি। তো এটা এই যে সামেশনটা পাচ্ছি ভোল্টেজ গুলোর, সেটা কি হবে না কেভিএল যদি অ্যাপ্লাই করি অলওয়েজ 0 হবে। ওকে, তো এইটা হচ্ছে কেভিএল প্রপার্টি বা কিরচফস ভোল্টেজ ল। যখন আমরা একটা সার্কিটের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব তো অলওয়েজ তার ভোল্টেজ গুলো যে সামেশন সেটা 0 হবে। তো আমরা সেই এই আকারে লিখে নেব সেটা। নেক্সট হচ্ছে কেসিএল বা কিরচফস কারেন্ট ল। সো কেসিএল যখন আমরা অ্যাপ্লাই করব সেটা কিসের কোন প্রপার্টিজ মেনে চলবে মেইনলি, সেটা কনজারভেশন অফ চার্জ। তো চার্জটা সবসময় সেম থাকবে একটা সার্কিটের ক্ষেত্রে। তো ধরা যাক আমরা একটা নোড নিয়ে নিয়েছি, দিস ইজ এ নোড। তো এখানে ধরা যাক একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে এই নোডটার সঙ্গে, একটা ক্যাপাসিট্যান্স কানেক্টেড আছে, একটা ইন্ডাকট্যান্স কানেক্টেড আছে, একটা ডায়োড কানেক্টেড আছে এবং সামথিং এলিমেন্ট, অন্য একটা এলিমেন্ট কোন একটা সেটা কানেক্টেড আছে। এবং তার যে কারেন্ট তার ডাইরেকশন গুলো এরকম দিয়ে দিয়েছে। ধরা যাক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টটা নোডের দিকে যাচ্ছে, এদিকে লিড করছে কারেন্টটা। ধরা যাক এটা আইআর, আইসি, এটা ধরলাম লিড করছে আইএল, এটা এদিকে যাচ্ছে। তাহলে কি হবে না আই অফ ডি ডায়োডের কারেন্ট, এটা এক্স এলিমেন্ট একটা, এটা ধরলাম কারেন্টটা নোডের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে আই অফ এক্স আমরা ধরে নিচ্ছি। তো আমরা যদি এই নোডটা বরাবর একটি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল যখন আমরা অ্যাপ্লাই করব তখন সবসময় কি হবে যা কনজারভেশন অফ চার্জ হবে। কনজারভেশন অফ চার্জ যখন হবে তখন আমরা এখান থেকে লিখতে পারি যে এই নোডটার অ্যাক্রস যে কারেন্ট গুলো আছে তাদের সামেশন অলওয়েজ কি হবে না 0 হবে। তো যে কারেন্ট গুলো এখানে নোডের দিকে আসছে সেগুলোকে আমি মেইনলি ধরে নেব কি প্লাস কারেন্ট, এবং যেগুলো নোড থেকে বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমি ধরে নেব মাইনাস কারেন্ট। তো নেক্সট আমরা দেখে নিই যে এই সার্কিটটার কারেন্ট গুলোকে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কিভাবে লিখবো। তো যদি এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যদি নোডের দিকে কারেন্টটা যায় তাহলে এটা হবে প্লাস অফ আইআর, তো প্লাস না দিলেও হবে প্রথমে। তো এটা নোড থেকে লিভ করছে, তো মাইনাস অফ আইসি, এখানেও লিভ করছে মাইনাস অফ আইএল, প্লাস এখানে কি হচ্ছে নোডে এন্ট্রি করছে কারেন্টটা, তো প্লাস অফ আইডি, প্লাস এখানেও এন্ট্রি হচ্ছে তো প্লাস অফ আইএক্স, অলওয়েজ ইজ ইকুয়াল টু কি হবে না 0 হবে। তো এটা হচ্ছে কনজারভেশন অফ কারেন্ট ল বা কেসিএল। তো আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে চলে যাই।
তো আমরা কেভিএল এবং কেসিএল শিখে নিলাম, আশা করি এই সম্বন্ধে আর কোনো প্রবলেম তোমাদের হবে না। যখন আমরা প্রবলেম সলভ করব নেক্সট, এই থিওরিগুলো কিন্তু খুব অ্যাপ্লাই হবে। তো ভালোভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং আশা করি যে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। তোমরা শুধু একবার চোখ বন্ধ করে গোটা জিনিসটা ভেবে নাও যে কি কি শিখলে, তো দেখবে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো আমরা নেক্সট যে থিওরি তার দিকে চলে যাই। নেক্সট থিওরি হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স গুলো আছে, সেই ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স গুলো কি একটু আমরা চিনে নিতে হবে। তো চলো, ইলেকট্রিক্যাল এনার্জি সোর্সেস। তো সোর্স বিভিন্ন রকম হতে পারে, তো সেই সোর্স গুলো আমরা কিভাবে তার ভাগ করব সেগুলো একটু দেখে নিই। মেইনলি সোর্স কি হয় তোমরা জানো, সোর্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। তো সোর্স মেইনলি দু প্রকারের হয়, এনার্জি সোর্স, ভোল্টেজ এনার্জি সোর্স এবং কারেন্ট এনার্জি সোর্স। তো এই সোর্সগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ভোল্টেজ সোর্স দু রকমের হতে পারে। It may be ideal energy source, ideal voltage source and practical voltage source। তো দুটো টাইপের হতে পারে। এবং কারেন্ট সোর্স এটাও মেইনলি আইডিয়াল and practical তো maybe a voltage source in ideal or practical। এছাড়াও ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সকে আরো দুভাগে তোমরা ডিফাইন করতে পারো, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যদি সেটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে তখন সেটাকে কি বলবো আমরা, না ডিপেন্ডেন্ট সোর্স। আর যদি কোনো কিছুর উপর ডিপেন্ড না করে তখন সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে মেইনলি আবার দুভাগে ভাগ করা যায়, আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং প্র্যাকটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এবং যে ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে সেগুলোকেও কিছু ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা একটু পরে জানবো। তো সেই ভাগটাও আমরা লিখে নিচ্ছি। আর একটা ভাগে যে ভাগ করা হয় ইনডিপেন্ডেন্ট সোর্স and dependent source। সো এই কটা ভাগে এনার্জি সোর্সকে আমরা ভাগ করতে পারি। তো একটু এগুলোর সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করে নেব, যাতে তোমাদের যে মূল কনসেপ্ট আছে সেটা প্রপারলি ক্লিয়ার হয়ে যায় এবং তোমাদের প্রবলেম সলভ করার সময় যেন কোনো রকমের আর কোনো ডাউট না থাকে। তো চলো ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কিভাবে কাজ করে। তো ফার্স্ট হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স। তো আইডিয়াল ভোল্টেজ সোর্স কিভাবে কাজ করে একটু দেখে নিই আমরা। ভোল্টেজ সোর্স কেমন দেখতে হয়। তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অলওয়েজ সার্কেল আকারে আঁকা হয়। তো এর দুটো টার্মিনাল থাকবে অবভিয়াসলি। তো এই টার্মিনালের সঙ্গে আমরা একটি লোড কানেক্ট করে দিচ্ছি। লোড মে বি এনি টাইপ, যে কোনো টাইপের লোড হতে পারে, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড, সেটা ভ্যারি করবে না কোনো। তো আমরা যে এখানে আইডিয়াল ভোল্টেজ সোর্সটা নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এর অ্যাক্রস যে ভোল্টেজটা আছে সেটাকে সোর্স ভোল্টেজ হিসেবে ধরে নিচ্ছি, ভিএস দ্বারা আমি এখানে ডিনোট করছি। এবং এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে সোর্স কারেন্ট বা আইএস দ্বারা আমি তাকে ডিনোট করছি। এবং আমরা এখানে যে লোডটা অ্যাড করেছি সেই লোডটার অ্যাক্রস যে ভোল্টেজ আছে সেটাকে আমরা ভিএল দ্বারা ডিনোট করছি। এদিকে পজিটিভ টার্মিনাল, এদিকে নেগেটিভ টার্মিনাল, এটাকে আমরা এ এবং বি দ্বারা ডিফাইন করছি। তো এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ আছে সেটা ভিএল এবং লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইএল। তো কখন আমরা এরকম একটা সার্কিটকে বলবো
এরকম একটা সোর্সকে বলবো আইডিয়াল ভোল্টেজ সোর্স। তো আইডিয়াল ভোল্টেজ সোর্স হতে গেলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এই লোডটা যখনই আমরা চেঞ্জ করব, ইররেসপেক্টিভ অফ লোড, এই তার টার্মিনাল ভোল্টেজটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, অলওয়েজ বি কনস্ট্যান্ট। তো এই লোড যে ভোল্টেজ VL, এটা অলওয়েজ কি থাকবে না, কনস্ট্যান্ট থাকবে। তখনই আমরা এই সোর্সটাকে বলতে পারবো আইডিয়াল ভোল্টেজ সোর্স। তো আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হবে না, VL অলওয়েজ কনস্ট্যান্ট। তো VL অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে এবং কনস্ট্যান্ট ভ্যালুটা কার সঙ্গে সমান হবে না, অলওয়েজ সোর্স ভোল্টেজের সঙ্গে সমান হবে। তো এটাকে আমরা লিখতে পারি VL is equal to VS। তো irrespective of load the terminal voltage always be constant। কিন্তু এর অ্যাক্রস যে কারেন্টটা যাচ্ছে, আমরা যখন লোড চেঞ্জ করব কারেন্টটা অবভিয়াসলি চেঞ্জ হবে, তাহলে IL টা এখানে চেঞ্জ হতে পারে। তো IL এর ভ্যালু এখানে মে বি পজিটিভ, মে বি 0 অর নেগেটিভ, এনিথিং পসিবল, বাট কি হবে না, ভোল্টেজটা কখনোই চেঞ্জ হবে না, এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তো এরকম একটা সোর্সকে আমরা বলবো আইডিয়াল ভোল্টেজ সোর্স। নেক্সট আমরা দেখে নিই যে আইডিয়াল কারেন্ট সোর্স কি হবে। তো আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আইডিয়াল কারেন্ট সোর্স কেমন দেখতে হয়, তীর চিহ্ন থাকবে একটা এখানে। তো এর অ্যাক্রস আমরা যে ভোল্টেজটা নিচ্ছি সেটা সোর্স ভোল্টেজ VS দ্বারা ডিনোট করছি, এবং এখান দিয়ে যে কারেন্টটা নির্গত হচ্ছে সেটা হচ্ছে IS দ্বারা আমরা ডিনোট করছি, এবং এর অ্যাক্রস একটা লোড আমরা কানেক্ট করেছি, তার ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে IL দ্বারা ডিনোট করেছি, এবং তার অ্যাক্রস যে টার্মিনাল ভোল্টেজ আছে সেই টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে এখানে VL। তো এরকম একটা সার্কিটকে, এই সোর্সটাকে কখন আমরা আইডিয়াল কারেন্ট সোর্স বলবো। আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি হয় না, যখন আমরা এই লোডটাকে চেঞ্জ করব, লোডটা চেঞ্জ করার ফলে যদি এই লোডের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি কখনো চেঞ্জ না হয়, অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তাহলে তখন সেই সোর্সটাকে আমরা বলবো যে আইডিয়াল কারেন্ট সোর্স। তো আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে মনে রাখতে হবে অলওয়েজ যে কারেন্টটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে। তো IL এখানে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ওকে। এবং এই IL টা কি হবে না, যে সোর্স কারেন্ট IS আছে তার সঙ্গে অলওয়েজ সেম হবে। তো IL অলওয়েজ ইজ ইকুয়াল টু IS আমরা লিখবো, এবং কি হবে না, যখন আমরা লোড চেঞ্জ করব এর অ্যাক্রস ভোল্টেজটা অবভিয়াসলি চেঞ্জ হবে। তো এখানে VL টা মান কি হতে পারে না, VL টা অলওয়েজ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, এবং 0 হতে পারে, এনিথিং উইল বি পসিবল। সো আমরা লিখতে পারি যে VL টা মে বি পজিটিভ, মে বি 0 অর মে বি নেগেটিভ, এনিথিং উইল বি হ্যাপেন। বাট আমাদের কোন জিনিসটা মনে রাখতে হবে মেইনলি, যে লোডের অ্যাক্রসে যদি কারেন্টটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে তাহলে সেই সোর্সটাকে আমরা সবসময় ডিফাইন করব অ্যাজ এ আইডিয়াল কারেন্ট সোর্স। এই জিনিসটা ভালোভাবে নোটে তোমরা লিখে রাখো। তো নেক্সট আমরা দেখে নেব যে এদের ক্যারেক্টারিস্টিক্স কিভাবে চেঞ্জ হয়। তো ফার্স্ট আমরা আইডিয়াল কারেন্ট সোর্সের যদি ক্যারেক্টারিস্টিক দেখি কিরকম হবে সেটা। তো আমরা এখানে VL নিলাম, IL নিলাম। তো কি হচ্ছে না, আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে অলওয়েজ কি হচ্ছে, লোডের অ্যাক্রসে যে কারেন্টটা আছে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হচ্ছে এবং তার ভ্যালুটা অলওয়েজ সোর্স কারেন্টের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে ধরলাম আমরা এটা IS। তো যখন এটা IS এর সঙ্গে অলওয়েজ সমান থাকবে তখন কি হবে, তখন আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। দেখো এখানে IL এর মানটা সবসময় কিন্তু IS এর সঙ্গে সমান হচ্ছে, আর VL এর মানটা ভ্যারি করছে, কখনো মেবি প্লাস হচ্ছে, কখনো 0 হচ্ছে, কখনো মাইনাস হচ্ছে। তো এটা প্লাস, এটা 0, এটা মাইনাস। তো আমরা যদি আইডিয়াল কারেন্ট সোর্সের একটা ক্যারেক্টারিস্টিক ড্র করি, VL characteristic, IV characteristics, then it will be like this.
তো আরেকটা জিনিস আমরা দেখে নিই, আগে যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স। তো আইডিয়াল ভোল্টেজ সোর্সের যখন আমরা ক্যারেক্টারিস্টিক ড্র করব সেটা কিরকম দেখতে হবে। তো আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, VL টা অলওয়েজ VS এর সঙ্গে সমান হয়, তার লোডের টার্মিনালের যে ভোল্টেজ সেটা সবসময় সোর্সের ভোল্টেজের সঙ্গে সমান হয়। তো ধরলাম আমরা এটা VL, তো সরি VL নয় VS, তো VL টা কি হবে, অলওয়েজ VS এর সঙ্গে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এরকম একটা স্ট্রেট লাইন আমরা পেয়ে যাব। দেখতেই পাচ্ছ এখানে IL এর মানটা কখনো পজিটিভ আছে, কখনো জিরো আছে, কখনো নেগেটিভ আছে, বাট VL টা সবসময় VS এর সঙ্গে সমান আছে। তো এটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্যারেক্টারিস্টিক্স, এবং আগে যেটা ড্র করলাম সেটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্সের ক্যারেক্টারিস্টিক্স। তো তোমরা তোমাদের নোটে এই ক্যারেক্টারিস্টিক গুলো ঠিক করে এঁকে রাখো। নেক্সট আমরা দেখে নেব যে আইডিয়াল তো ব্যাপারটা আমরা জানলাম, কিন্তু প্র্যাকটিক্যালে সেটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স আমরা যখন নেব তার কি কন্ডিশন থাকে এবং তার ক্যারেক্টারিস্টিক কেমন দেখতে হয় সেগুলো আমরা দেখে নেব। তো আশা করি আইডিয়াল ভোল্টেজ সোর্স সম্বন্ধে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখে নাও যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স তার কি প্রপার্টিজ থাকে। তো তোমাদের টোটাল ভোল্টেজ সোর্সটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া জন্মাবে, এবং যখন তোমরা এইগুলো কোনো একটা প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করবে তখন দেখবে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারছো, এবং যে ভোল্টেজ এবং কারেন্টের যে চেঞ্জ গুলো হয়, যেখানে মেইনলি প্রবলেম হয়ে থাকে প্লাস মাইনাস সাইনের ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম কিন্তু আর কখনো আটকাবে না তোমাদের। তো দেখে নিই আমরা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কি হবে। তো আমরা একটা ভোল্টেজ সোর্স এখানে নিয়ে নিলাম, দুটো টার্মিনাল আছে। তো এই টার্মিনালের সঙ্গে আমরা একটা লোড কানেক্ট করছি। তো এর যে সোর্স ভোল্টেজ সেটাকে আমরা VS দ্বারা ডিনোট করছি, এবং এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে IS সোর্স কারেন্ট, এবং লোডের অ্যাক্রসে যে টার্মিনাল ভোল্টেজ আছে সেটাকে আমরা VL দ্বারা ডিনোট করছি, এবং এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা IL দ্বারা ডিনোট করছি। তো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কাকে বলে না, আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা জানলাম কি, যখন তার লোডের অ্যাক্রসে টার্মিনাল ভোল্টেজটা সোর্সের ভোল্টেজের সঙ্গে সমান হবে সেটা হচ্ছে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স। তো যখন একটা ভোল্টেজ সোর্স আইডিয়াল হবে না তখনই একমাত্র প্র্যাকটিক্যাল হবে, এটা হচ্ছে মেইন জিনিস। তাহলে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কিন্তু কখনোই এই টার্মিনাল ভোল্টেজটা, লোডের অ্যাক্রসের যে টার্মিনাল ভোল্টেজ সেটা কিন্তু আর সোর্স ভোল্টেজের সঙ্গে সমান হবে না। তো যে ক্ষেত্রে এই ভোল্টেজটা VS এর সঙ্গে সমান হবে না, সেটাই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তো কখন আমরা এই VL টা VS এর সঙ্গে সমান হবে না, লোড যদি আমরা চেঞ্জ করি IL অবভিয়াসলি চেঞ্জ হবে। তো IL চেঞ্জ হলে VL এর উপর কোনো এফেক্ট করবে না, কিন্তু যদি VL কে আমাদের চেঞ্জ করতে হয় কি হবে, এখানে একটা অবভিয়াসলি রেজিস্ট্যান্স লাগাতে হবে। তো রেজিস্ট্যান্সকে আমরা এর অ্যাক্রসে দুভাবে লাগাতে পারি, নয় সিরিজ নয় প্যারালাল। কিন্তু সিরিজে লাগালে ভোল্টেজ কখনো চেঞ্জ হবে না, তার জন্য প্যারালালে যদি লাগাই এই রেজিস্ট্যান্সটাকে তাহলে ভোল্টেজ কখনো চেঞ্জ হবে না, তার জন্য আমাদের রেজিস্ট্যান্সটাকে আমরা কি করলাম না, সিরিজে কানেক্ট করলাম। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স RS, আমরা এটা বলতে পারি সোর্স রেজিস্ট্যান্স। তো সোর্স রেজিস্ট্যান্স RS কে আমরা এখানে ডিনোট করলাম। এরপর যদি আমরা লোডটাকে চেঞ্জ করি কি হবে, দেখো লোডটা যখন চেঞ্জ করব IL এর মান অবভিয়াসলি চেঞ্জ হবে, আর IL চেঞ্জ হলে কি হবে না, এই রেজিস্টারের অ্যাক্রস যে ড্রপটা হবে RS IL সেটাও চেঞ্জ হবে। IL যেহেতু চেঞ্জ হচ্ছে RS IL অবভিয়াসলি চেঞ্জ হবে। তো ড্রপ চেঞ্জ হচ্ছে, ড্রপ চেঞ্জ যখন হবে আমরা এই VL এর মান যখন বের করব VS মাইনাস RS IL, তো অবভিয়াসলি VL এর মানও চেঞ্জ হবে। তো এই রেজিস্ট্যান্সটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি VS এবং VL এর মান আর সমান থাকছে না, ভ্যারি করছে। যখন আমরা লোড চেঞ্জ করছি VL ও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করলাম, এর আগে আমরা কি বললাম না, KVL ল, কিরচফস ভোল্টেজ ল। যদি এই সার্কিটটার অ্যাক্রস আমরা
কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, কেভিএল। কেভিএল যদি অ্যাপ্লাই করি কি হবে না, ভোল্টেজ গুলোর যে সামেশন হয় সেটা 0 হবে, তোমরা আগের থিওরিতে পড়েছো। তো ভোল্টেজ গুলো আমি যদি লিখে নিই, দেখো এটা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না ভোল্টেজ রাইজ হচ্ছে, তাহলে এটাকে আমরা প্লাস আকারে ডিনোট করব ভিএস। এটা কি করছে না, সবসময় যদি কোনো সোর্স না থাকে তাহলে কারেন্টটা যেদিকে এন্ট্রি হচ্ছে সেটা হচ্ছে প্লাস, এটা মাইনাস দ্বারা ডিনোট করি। আগে বলেছি এটা এনার্জি কনজারভেশন লতে। তো এখানে আমরা কি লিখবো না, মাইনাস অফ আর এস আইএল। ওকে, মাইনাস অফ কি না ভিএল আছে, ভিএলটা কি হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তো মাইনাস অফ ভিএল হবে। এটার মান কি হবে 0 হবে, যেহেতু আমরা কেভিএল অ্যাপ্লাই করছি এখানে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, তো আমরা এই ভিএলটাকে কি লিখতে পারি না, সরি আইএল ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি আরএস আইএল ইজ ইকুয়াল টু, এটা এদিকে চলে যাবে, তো ভিএস মাইনাস ভিএল হবে। দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে চলে গেলাম, আরএস আইএল ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস ভিএল। তো আমরা এখন এই আইএল এর মান যদি বের করতে চাই কি হবে, আইএল ইজ ইকুয়াল টু ভিএস ইনটু 1 বাই আরএস মাইনাস ভিএল ইনটু 1 বাই আরএস। তো এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তো এই সমীকরণটা দেখো আমরা কি দেখতে পাচ্ছি সমীকরণটায়, এখানে আইএল হচ্ছে একটা ভেরিয়েবল ফাংশন। আইএল যখন ভেরিয়েবল হবে একে আমরা ওয়াই দ্বারা ডিনোট করতে পারি। ভিএস টা কি, ভিএস এটা কি অলওয়েজ কনস্ট্যান্ট। আরএস টা কি, আরএস অলওয়েজ কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্সের মান আমরা চেঞ্জ করতে পারি না। তাহলে এই টোটাল মানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে আমরা সি দ্বারা ডোনেট করতে পারি। নেক্সট হচ্ছে কি না ভিএল, ভিএলটা কি লোড ভেরিয়েবল, তো ভিএল অবভিয়াসলি ভেরিয়েবল ফর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তো ভিএল কে আমরা এক্স দ্বারা ডিনোট করছি, আর 1 বাই আরএস, আরএস যেহেতু কনস্ট্যান্ট 1 বাই আরএস অবভিয়াসলি কনস্ট্যান্ট, তো এটাকে আমরা এম দ্বারা ডিনোট করতে পারি। তো এখানে দেখো একটা স্ট্রেট লাইনের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি, যার একটি স্লোপও আছে, স্লোপটা হচ্ছে নেগেটিভ স্লোপ, নেগেটিভ মাইনাস এম দ্বারা স্লোপটাকে আমরা ডিনোট করছি। তো এর যদি আমরা ক্যারেক্টারিস্টিক ড্র করি, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্যারেক্টারিস্টিক যদি আইভি টার্মিনালে আমরা ড্র করি কিরকম দেখতে হবে। তো এটা হচ্ছে লোড ভোল্টেজ, এটা হচ্ছে লোড কারেন্ট। তো আমরা এই সমীকরণটা দিয়ে যদি এটা ডিনোট করি, তো ফার্স্টে আমরা কি করছি না ভিএস টাকে 0 করছি। ভিএস যদি 0 হয়ে যায় তাহলে আইএল এর ভ্যালু কত হবে না, ভিএস 0 হয়ে গেলে আইএল এর ভ্যালু, সরি ফার্স্টে ভিএস নয় এটা হচ্ছে ভিএল, ভিএস টা অ্যাকচুয়ালি এখানে লেখা ছিল। ভিএল টা আমরা যদি 0 করে দিই তাহলে কি হবে, আইএল এর ভ্যালু ভিএস মাইনাস আরএস হবে। তো আইএল এর ভ্যালু আমরা ধরলাম ভিএস মাইনাস ভিএস বাই আরএস। ওকে, নেক্সট যদি আইএল এর মানটা 0 হয় তাহলে ভিএল এর মান কি হবে, ভিএল টা এদিকে চলে এলে আরএস আরএস ক্যান্সেল হয়ে যাবে, তো ভিএল ইজ ইকুয়াল টু ভিএস হয়ে যাবে। তো আমরা এখানে ধরে নিলাম এটা ভিএস পয়েন্ট, তো ভিএস কমা 0। তো আমরা এখানে একটা স্ট্রেট লাইন পেয়ে যাব, পয়েন্ট দুটোকে কানেক্ট করে দিলে। এর স্লোপটা কি হবে, আমি আগেই বলেছি নেগেটিভ স্লোপ হবে, যেহেতু এখানে মাইনাস পেয়েছি। তো স্লোপটার মান দেখো কি না 1 বাই আরএস, তো একে 1 বাই আরএস দ্বারা ডিনোট করলাম। স্লোপটা দেখেই বোঝা যাচ্ছে যে নেগেটিভ স্লোপ হবে, তো নেগেটিভ চিহ্ন আমি আর তার জন্য দিলাম না। তো এখানে আমরা যে ভোল্টেজটা পেলাম ভিএস ভোল্টেজ, এই ভোল্টেজটাই কিন্তু অ্যাকচুয়ালি যে ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ যেটাকে বলা হয়, এই ভোল্টেজটাকে কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজ বলা হয়। নেক্সট আমরা যখন থেভেনিন থিওরেম যাব, নর্টন থিওরেম যাব, তখন থেভেনিন থিওরেমের যে ভোল্টেজ ভিটিএইচ, সেই ভিটিএইচ ও কিন্তু এই ভিএস টাকেই ভিটিএইচ বলা হবে। তো এটাকে আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটের সঙ্গেও তুলনা করতে পারি। এবং এই ভিএস মাইনাস ভিএস বাই আরএস এটা হচ্ছে কারেন্ট, তো এই কারেন্টটাকেই আমরা বলবো নর্টন কারেন্ট, এবং এই কারেন্টটাকেই আমরা ডিনোট করব অ্যাজ এ শর্ট সার্কিট কারেন্ট। তো নেক্সট আমরা যখন
সোর্সে ট্রান্সফর্ম করব তখন এই প্রবলেমগুলো আসবে যে আইএসসি এবং ভিওসি এই জিনিসগুলো যখন আসবে তখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স অলওয়েজ উইল বি ইকুইভ্যালেন্ট উইথ থেভেনিনস ভোল্টেজ সোর্স। ওকে, তো নেক্সট আমরা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সটা দেখে নেব। তো নেক্সট আমরা দেখে নেব প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। তো এটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, তো তার এখানে ভিএস হচ্ছে তার সোর্স ভোল্টেজ, আইএস টা হচ্ছে সোর্স কারেন্ট, এল হচ্ছে লোড কানেক্ট করেছি, আইএল টা হচ্ছে লোড কারেন্ট এবং ভিএল টা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড। তো আমরা যদি এখানে আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, আইডিয়াল কারেন্ট সোর্স তখনই হবে যখন লোডটাকে চেঞ্জ করা হবে, তার অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের মান যদি সব সময় সোর্স কারেন্টের সঙ্গে সমান হয় তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো আইডিয়াল কারেন্ট সোর্স। যখন একটা সোর্স আইডিয়াল কারেন্ট সোর্স হবে না তখন অবভিয়াসলি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হবে। তো যদি আইডিয়াল কারেন্ট সোর্সের যে কন্ডিশন সেটা যদি অ্যাপ্লাই না হয় তাহলে সেটাকে আমরা বলবো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। তো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি হবে না, এই আইএল তার মান কখনোই সোর্স যে কারেন্ট তার সঙ্গে সমান হবে না। তো যদি এই আইএল টার মান এর সঙ্গে সমান না করতে হয় তাহলে কি করতে হবে, অবভিয়াসলি একটি রেজিস্ট্যান্স লাগাতে হবে, নইলে দেখতেই পাচ্ছ একটি টার্মিনাল, তো এখানে তো সমান হবেই আইএস আইএল, নইলে কিভাবে অসমান করা যাবে, একটা আমাদের যখন রেজিস্ট্যান্স এর অ্যাক্রস অ্যাপ্লাই করব তখন এদের মান আর সমান হবে না। তো রেজিস্ট্যান্সটাকে আমরা কিভাবে এখানে এই সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করব, নয় সিরিজ অ্যাপ্লাই করতে পারি, নয় আমরা প্যারালাল অ্যাক্রস অ্যাপ্লাই করতে পারি। তো সিরিজ যদি অ্যাপ্লাই করি কি হবে না, সিরিজ অ্যাপ্লাই করলে এরকম দেখতে হবে, তো টার্মিনালটার কোনো চেঞ্জ হচ্ছে না, তো এখানে কারেন্টটা সেমই থাকবে। তো সিরিজ রেজিস্ট্যান্স এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের এখানে প্যারালাল রেজিস্ট্যান্স একটা অ্যাপ্লাই করতে হবে। তো এই রেজিস্ট্যান্সটাকে আমি বলছি সোর্স রেজিস্ট্যান্স আরএস, আরএস দ্বারা ডিনোট করেছি। তো এবার দেখো একটা কারেন্ট এদিকে চলে আসবে এবং একটা কারেন্ট এদিকে যাচ্ছে, তো অবভিয়াসলি কারেন্টের মানটা সেম থাকছে না। তাহলে যখন এই লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ভিএল আছে এবং সেই সেম পয়েন্টে আমরা একটা আলাদা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, তার অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে অবভিয়াসলি এই ভোল্টেজটার সঙ্গে সমান হবে, যেহেতু টার্মিনালটার কোনো চেঞ্জ হচ্ছে না, তো এর যে ভোল্টেজটা হবে সেটাও ভিএল হবে। তো নেক্সট যদি এই সার্কিটটার মধ্যে আমরা কেসিএল ল ব্যবহার করি তাহলে কি হবে না, চলো দেখে নিই। যদি কেসিএল ল অ্যাপ্লাই করা হয় তাহলে কি হয়, তো এখানে আমরা কি ব্যবহার করছি, কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট লয়ে আমরা কি শিখেছি একটু আগে, কিরচফস কারেন্ট ল যখন একটা নেটওয়ার্কের মধ্যে অ্যাপ্লাই করা হবে তখন তার অ্যাক্রসে যে কারেন্ট গুলো আছে তার যে সামেশন হবে অলওয়েজ কি হবে না, জিরো হবে। তো কিরচফস ল যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে দেখে নাও একটু, আইএস, তো কারেন্টটা এখানে অ্যাবজর্ব করছে আমরা ধরে নেবো, অ্যাবজর্ব করলে প্লাস মাইনাস, তো প্লাস থেকে কারেন্ট এন্ট্রি হবে, এই কারেন্টটাকে আমরা I1 দ্বারা ডিনোট করছি, এই কারেন্টটা IL দ্বারা ডিনোট আগে থেকেই হয়ে আছে। তো কি হবে, IS is equal to minus of IS minus I1 মাইনাস, এটাও পজিটিভ টার্মিনালে দিচ্ছে নেগেটিভে, তো মাইনাস অফ IL, এটা অলওয়েজ ইজ ইকুয়াল টু কি হবে না, জিরো হবে। তো I1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, VL RS, আমরা ওহমস লয়ে কি দেখেছিলাম, V ইজ ইকুয়াল টু IR, তো I ইজ ইকুয়াল টু কি হবে না, V বাই R, সেটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো IS মাইনাস I1 এর জায়গায় আমরা কি লিখবো, VL বাই RS মাইনাস IL ইজ ইকুয়াল টু 0। ওকে, তো নেক্সট আমরা যদি VL এবং IL আকারে এই জিনিসটাকে সাজিয়ে নিই সেটা কেমন দেখতে হবে দেখো, IL ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না, IS মাইনাস অফ VL বাই RS, এটা হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে সেই কার্ভটা আমরা ড্র করতে চাই তাহলে সেটা কিরকম দেখতে হবে, VL
IL ধরে নিলাম, যদি VL টা 0 হয় তাহলে কি হয়ে যাবে, IL টা IS এর সঙ্গে সমান হয়ে যাবে। তো আমরা এখানে একটা IS পয়েন্ট নিয়ে নিচ্ছি 0, IS। নেক্সট যদি IL টা 0 হয় তবে কি হবে, VL এর মান কত হবে, এটা এদিকে চলে আসবে, প্লাস হয়ে যাবে, তাহলে VL এর মানটা হয়ে যাবে IS RS এর সঙ্গে ইকুয়াল। তো IS RS, 0, সরি, হ্যাঁ ওকে ঠিক আছে। তো IS RS, 0, এবার পয়েন্ট দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে একটা কার্ভ পেয়ে যাব যার স্লোপটা নেগেটিভ আসছে। তো কেন নেগেটিভ আসছে না, এই সমীকরণটাকে যদি আমরা একটি স্ট্রেট লাইনের সমীকরণে নিয়ে যাই কি হবে, এটা হচ্ছে কি চেঞ্জিং ভ্যালু। তো y এর সঙ্গে আমরা ডিনোট করছি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু IS, এটা কনস্ট্যান্ট থাকবে যেহেতু এটা কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে c মাইনাস 1/rs টা কি না, এটা কনস্ট্যান্ট ভ্যালু, তো m হিসাবে ধরতে পারি, আর l টা হচ্ছে চেঞ্জিং ভ্যালু, তো x, y is equal to c minus mx। তো এখানে স্লোপটা কি আছে, নেগেটিভ আছে, তার জন্য দেখো স্লোপটা নেগেটিভ চলে আসছে, আর স্লোপটার মান হচ্ছে 1/rs। ওকে, তো আমরা একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের যদি ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করি, সেই ক্যারেক্টারিস্টিক কার্ভটা অলওয়েজ এরকম দেখতে হবে। এবং এখানে যে IS RS আমরা পেয়ে গেছি, এটাই কি না, এটাই হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, কিংবা এটাকে আমরা বলতে পারি থেভেনিন ভোল্টেজ। এবং এখানে যে কারেন্ট আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে নর্টন কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট। তো যখন আমরা একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সকে নেব, তখন প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সটা কি হবে না, সব সময় যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে তার সঙ্গে ইকুয়াল হবে। এবং যখন আমরা একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে নেব, তখন সেই প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সটা কি হবে না, সবসময় নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের সঙ্গে সমান হবে। এই দুটো জিনিস যদি তোমরা মনে রাখতে পারো, তো তোমাদের যখন আমরা নর্টন থিওরেম, থেভেনিন থিওরেম এগুলো বোঝাবো, তখন কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা নেক্সট জিনিসের দিকে চলে যাই। তো নেক্সট আমরা চলে যাচ্ছি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এতক্ষণ তোমরা দেখলে যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স তার কি কি টাইপ আছে, সেগুলোর ক্যারেক্টারিস্টিক কিরকম, সেগুলো একটা নেটওয়ার্কের মধ্যে কিভাবে চেঞ্জ হয়, সেই টোটাল কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা দেখে নেব যে ডিপেন্ডেন্ট সোর্স কিভাবে কাজ করে। ডিপেন্ডেন্ট সোর্সকে আমি তখন বলেছিলাম ভাগগুলো পরে বলবো, তো ভাগগুলো আগে কি কি আছে দেখে নিই। ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা কিন্তু 4টে ভাগে ভাগ করতে পারি। তো ডিপেন্ডেন্ট সোর্সকে প্রথমে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স হিসেবে ভাগ করা হয়, এবং ভোল্টেজ সোর্সগুলোকে আবার ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স ও কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এই দুই ভাগে মেইনলি ভাগ করা হয়। তো আমরা প্রথমে লিখে দিচ্ছি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, নেক্সট হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো একটা ভোল্টেজ সোর্স যখন একটা ভোল্টেজের দ্বারা কন্ট্রোল হবে তাকে বলা হবে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো এখানে যেহেতু ভোল্টেজটা কন্ট্রোল করছে এই সোর্সটাকে, তার জন্য এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, যেহেতু এটা অন্য একটা জিনিসের উপর ডিপেন্ড করছে। নেক্সট কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো এই ভোল্টেজ সোর্সটা যদি কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে তাকে আমরা বলবো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। থার্ড হচ্ছে কারেন্ট সোর্স, তো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এন্ড ফোর্থ হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তো যখন একটা কারেন্ট সোর্স ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, তখন আমরা তাকে বলবো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। আর যদি কারেন্ট সোর্সটা কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে তাকে আমরা বলবো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তো আমরা এটাকে কিভাবে ড্র করব, যখনই আমরা একটা ডিপেন্ডেন্ট সোর্সকে ড্র করব, সেটা এরকম একটা আকারে ড্র করব সব সময়, এবং যদি সেটা কারেন্ট সোর্স হয় তাহলে এই আকারে লিখব, এবং ভোল্টেজ সোর্স যদি হয় তাকে এই আকারে লিখব। এটা কারেন্ট সোর্সের জন্য, এটা ভোল্টেজ সোর্সের জন্য। নেক্সট হচ্ছে যদি ভোল্টেজ সোর্সটা ভোল্টেজের উপর ডিপেন্ড হয়, তখন তার ভ্যালু কিভাবে ডিফাইন করব আমরা। তো আমরা তাকে ডিফাইন করতে পারি কে Vx দ্বারা। ধরে নিলাম ওই সার্কিটের মধ্যে অন্য একটা ভোল্টেজ Vx আছে, তো এই Vx টা উপর এই ভোল্টেজ সোর্সটার মান যখন
তোমাদের কি বলবো ডিপেন্ড করবে, তখন কি হবে না সেটাকে আমরা এই আকারে লিখতে পারি, একটা কনস্ট্যান্টের সঙ্গে গুণ হয়ে সেই ভোল্টেজ সোর্সটা আসে। এবং যখন এটা কারেন্ট সোর্সের উপর ডিপেন্ড করবে তখন আমরা তাকে এই আকারে লিখতে পারি, কে সিএক্স। ধরলাম কারেন্ট অন্য একটা সোর্স আছে, কারেন্ট সোর্স, সেটা সিএক্স, তো সেটার উপর যখন ডিপেন্ড করবে তখন আমরা তাকে লিখতে পারবো কে সিএক্স আকারে। নেক্সট, যখন আমরা কারেন্ট সোর্সটাকে ডিফাইন করব অ্যাজ এ ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, সেটা কি আকারে লেখা যাবে না কে ভিএক্স, আর যখন এই কারেন্ট সোর্সটা একটা আলাদা কারেন্ট সোর্সের উপর কন্ট্রোল হবে তো তখন আমরা লিখবো তাকে কে সিএক্স এই আকারে। তো এটা হচ্ছে টোটাল ডিপেন্ডেন্ট সোর্সগুলোর টাইপ। তো এটাকে 4 ভাগে ভাগ করা হয় এবং সেগুলোকে এই আকারে লেখা হয়। চলো আজ আমরা কি কি শিখলাম একটু আরেকবার মনে করে নিই। তো আজ আমরা প্রথমে কি শিখলাম না কেসিএল এবং কেভিএল, কিরচফস ভোল্টেজ ল এবং কিরচফস কারেন্ট ল। তো কিরচফস ভোল্টেজ ল আমরা কি কি শিখলাম না যখন একটা টার্মিনাল বা নেটওয়ার্কের মধ্যে দিয়ে ভোল্টেজ গুলো যাবে তার যে সামেশন হবে অলওয়েজ ইজ ইকুয়াল টু 0 হবে। এবং কিরচফস কারেন্ট ল আমরা কি শিখলাম না তার টার্মিনালের যে কারেন্ট বা কোন একটা নোডের যে কারেন্ট গুলো আছে সেই কারেন্ট গুলোর মান বা অ্যাডিশন করলে সবসময় 0 পাবো। নেক্সট আমরা বিভিন্ন রকম সোর্স গুলো দেখলাম, এনার্জি সোর্স কি কি টাইপ হতে পারে, ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স তার কি কি মেইনলি টাইপ হতে পারে, প্র্যাকটিক্যাল আইডিয়াল সেগুলো আমরা প্রত্যেকটা ড্র করে দেখলাম এবং তার পাই টু পাই অ্যানালাইসিস করে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি সেই সম্বন্ধে কোনো রকম ডাউট আর থাকবে না এবং তোমরা দেখতে পাবে যে গেটের প্রবলেম যখন তোমরা সলভ করবে যে তার সেইগুলো কতটা হেল্পফুল হবে তোমরা বুঝতে পারবে তখন। তো তোমরা এক কাজ করবে, যখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে তোমরা 1 সেকেন্ডের জন্য একটু নোটটা বন্ধ করে চোখ বন্ধ করে একটু ভাবার চেষ্টা করবে যে আজকে কি কি জিনিসগুলো আমরা শিখলাম। স্টেপ বাই স্টেপ ভাববে, মনে করার চেষ্টা করবে যে কি কি তোমরা শিখতে পেলে। তো সেইগুলো যদি তোমরা প্রত্যেকটা ভিডিও লেকচারের পর তোমরা ভাবতে থাকো তাহলে দেখবে যে এগুলো অটোমেটিক্যালি তোমাদের মধ্যে চলে এসছে, তোমরা আর তখন ন্যাচারালি সেটা ভুলবে না। আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করলাম এবং তোমরা আমাদের পাশে থাকো। আশা করি তোমাদের গেট সম্বন্ধে কোনো রকম আর ডাউট থাকবে না এবং আগামী দিনের যে গেট সেই গেট তোমরা অবভিয়াসলি ফার্স্ট চান্সের মধ্যেই ক্র্যাক করতে পারবে। তো আজকের জন্য নমস্কার।